আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা বই থেকে পাঠ করছিলাম, লিগাসি অফ ব্লাড বা রক্তের ঋণ, অ্যান্থনি মার্কেনহাস এর লেখা। সেই বইটি আমরা ইতিমধ্যে 5টি অধ্যায় শেষ করেছি। পঞ্চম পর্ব শেষ হয়ে গেছে। আমরা এখন আজকে ষষ্ঠ পর্ব অর্থাৎ সপ্ত ষ- ষষ্ঠ অধ্যায় থেকে আজকে পাঠ শুরু করব। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা 1975 সালের ঘটনা প্রসঙ্গে আলোচিত হয়েছে। এই- তখন যে মুস্তাক আহমেদ ছিল, সেই মুস্তাক আহমেদ সম্পর্কে, মুস্তাক আহমেদের পরিকল্পনা বা মুস্তাক আহমেদের মতামত সম্পর্কে এখানে জানানো হয়েছে। আসলে আমরা সরাসরি সরাসরি চলে যাই বইটিতে, ষষ্ঠ অধ্যায়ে। অধ্যায় 6, মুস্তাক রাজি। আমি জিজ্ঞেস করেছিলাম মুস্তাককে, দেশের পরিস্থিতিতে এ কেউ যদি মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তা কি ঠিক হবে? তিনি বলেছিলেন, সম্ভবত দেশের মঙ্গলের জন্য এটি একটি ভালো কাজ হবে। মেজর আব্দুর রশিদ মেজর আব্দুর রশিদ মুস্তাক আহমদকে জিজ্ঞেস করেছিল যে শেখ মুজিবকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক হবে কিনা। মুস্তাক আহমদ বলেছিলেন, মানে রাজি তো ছিলেনই, এবং তিনি বলেছিলেন যে এটা একটা অত্যন্ত ভালো কাজ হবে। 3রা জুলাই 1975 সাল, ফারুক তার পকেট ডায়েরির ওই দিনের লাল কালির বড় বড় হরফে লিখে রেখেছিল, কাজ শুরু। সে আমাকে বলেছিল, এর মধ্যে আমি স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম, মুজিবের মৃত্যু অনিবার্য। আজ হোক আর কাল হোক কিংবা পরশু, এটা কোনো ব্যাপারই না। আমার রণকৌশলের পরিকল্পনা তৈরি, সম্পন্ন। আমার সৈন্য সামন্তও প্রস্তুত। সে বলে চলল, যে কোনো যে কোনো পরিস্থিতিতে হোক, আমি 3রা জুলাই থেকে চূড়ান্ত ভাবে প্রস্তুত ছিলাম। আমার জীবন থেকে অতীত, বর্তমান আমি সব মুছে ফেলেছিলাম। আর আমার যখন একটাই উদ্দেশ্য, মুজিবকে খতম করতেই হবে, এবং সে উদ্দেশ্য সাধনে আমি কোনো ক্রমই 15 আগস্টের বেশি দেরি করতে পারবো না বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম। অর্থাৎ 15 আগস্ট ছিল একদম ফাইনাল ডেট, শেষ ডেট। ফারুক ডায়েরি ফারুকের ডায়েরি তাকে স্মরণ করে দিল 15 আগস্ট, 15ই আগস্ট রাতে বেঙ্গল ল্যান্সার্স এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারির পরবর্তী ট্রেনিং অনুষ্ঠিত হবে। দিনটি ছিল শুক্রবার। দিনটি ফারুকের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, কারণ তার জন্ম হয়েছিল শুক্রবারে। তার জীবনের অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ওই দিনে। পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে যাবার দিনটি ছিল শুক্রবার। ফরিদার সঙ্গে তার বিয়ে হয়েছিল শুক্রবারে। ধর্মীয় দিক থেকেও শুক্রবার ছিল অত্যন্ত গুরুত্ববহ, কারণ শুক্রবার মুসলমানদের জন্য একটা পবিত্র দিন। ফারুক ভাবলো শুক্রবার এবারও তার জন্য শুভ হবে, কারণ তার ধারণা সে ইসলাম ও দেশের স্বার্থে কাজ করতে যাচ্ছে। সে রশিদকে জানায়নি যে কাজটি সে শুক্রবারেই করতে যাচ্ছে। শেষ মুহূর্তে যেন আর পিছিয়ে না আসতে হয়, সেটাই হয়তো সে নিশ্চিত করতে চাচ্ছিল। পহেলা সেপ্টেম্বর পহেলা সেপ্টেম্বর বাকশাল পদ্ধতি কার্যকরী হওয়ার কথা। ওরা দুজনে সম্মিলিতভাবে স্থির করে নিয়েছিল, আঘাতটা তার আগেই হানতে হবে। ওই তারিখের আগেই রক্ষী বাহিনী আর সেনাবাহিনী ইউনিট নিয়ে জেলা গভর্নরগণ 61 জেলায় যার যার অবস্থান সুদৃঢ় করে ফেলবে। ওই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মোটেই সহজ হবে না বলে রশিদ মনে করলো। রশিদ ফারুকের পরিকল্পিত রণকৌশলের ব্যাপারে অবহিত ছিল না। রাজনীতির প্রতি রশিদের যথেষ্ট ঘৃণাবোধ জন্মেছিল। জেনারেল জিয়াকে দলে ফেরাতে না পেরে ফারুক সম্ভাব্য অন্যান্য রাজনীতিকদের মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করার দায়িত্ব দিল রশিদের উপর। এ ব্যাপারে মেজর রশিদ তার মেধার পরিচয় দিয়েছিল। রশিদ ভালো করেই জানতো, মুজিব হত্যার পর এক বিরাট আকারের স্বতঃস্ফূর্ত আক্রমণাত্মক বিরোধিতার সৃষ্টি হতে পারে। এই বিরোধিতা ঠেকানোর মতো যথেষ্ট শক্তি তাদের ছিল না। সুতরাং রশিদ কেবল একজন যোগ্যতর রাজনৈতিক নেতাকেই খুঁজছিল না, সে মুজিবের জায়গায় এমন একজনকে বসানোর চিন্তা করছিল, যার উপস্থিতি ওই বিরোধিতার ঝড়কেও অনেকাংশে স্তিমিত করে দিতে সক্ষম হবে।
রশিদ ধারণা করছিল চারটা ভিন্ন দিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, ওই চারটে বিপত্তি এড়িয়ে যেতে হবে। তার মতে প্রথমটা ছিল আওয়ামী লীগ। সারা দেশব্যাপী আওয়ামী লীগের ছাত্র ও তরুণদের সমর্থকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশের যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল, ওরা এতে বিক্ষিপ্ত হয়ে উঠতে পারে। দ্বিতীয়টি ছিল রক্ষী বাহিনী। শেখ মুজিবের 25,000 আধুনিক অস্ত্র সজ্জিত সৈনিক সম্বলিত ঝঞ্ঝা বাহিনী আসলেই মুজিবের প্রতি বিশ্বস্ত ছিল। এই অংশটির মধ্যে হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, না হয় তারা 1971-এর মতো ভারতের হস্তক্ষেপ কামনা করবে। তৃতীয় বিপত্তিটি তার মনে এসেছিল, তা হলো মুজিব নিহত হবার সঙ্গে সঙ্গে প্রতিশোধ প্রতিশোধ পরায়ণ লোকেরা আওয়ামী লীগারদের নির্বিচারে হত্যা করা শুরু করতে পারে। সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা আর একটু শরণার্থী সমস্যা সৃষ্টি করতে চাইনি, রশিদ বলছিল। তাহলে 1971-এর মতো আরেকটি নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারত, আর তাতে করে ভারত এই ভূখণ্ডে ঢুকে পড়তে পারত। ওটা সম্পূর্ণভাবে আমাদেরই পরাজয় হতো। সুতরাং রশিদ বলছিল আমাদের চতুর্থ বিবেচ্য বিষয় ছিল ভারতীয় হস্তক্ষেপের সকল সম্ভাবনা ছিন্ন করে দেওয়া। রশিদ চাচ্ছিল এমন একজন লোককে তার উপস্থিতি জনগণ কি কি অবস্থায় দাঁড় করিয়ে দিবে, দেখি এরপর কি ঘটে। একবার যদি জনগণ পরবর্তী ঘটনাটা দেখার জন্য অপেক্ষা করতে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে আমাদের কোনো ভয় নেই, রশিদ বলল। রশিদ সিদ্ধান্ত নিল সে আওয়ামী লীগ থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করে নেবে। তার মতে এতে করে মুজিববাদী দল আর রক্ষী বাহিনী বিদ্রোহী হয়ে উঠবে। রশিদের ভাষায় শেখ মুজিবের জায়গায় অন্য একজন আওয়ামী লীগারকে দেখে জনগণের মনে প্রতিশোধ নেয়ার সাহস ক্ষণিকের জন্য হলেও দমে যাবে। কোন শরণার্থীরও সৃষ্টি হবে না, আর ভারতীয় হস্তক্ষেপেরও কোনো সম্ভাবনা থাকবে না। অত্যন্ত ঠান্ডা মাথায় একজন ঘৃণিত আওয়ামী লীগারকে শেখ মুজিবের জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত রশিদের জন্য খুব একটা কঠিন কিছু ছিল না, কারণ সে মনে মনে স্থির করে রেখেছিল যে এটা একটা নিতান্তই সাময়িক পদক্ষেপ। রশিদের ভাষায় আমরা জানতাম ওরা মুজিবের সাথী কেন্দ্র কি জিনিস। আমরা জানতাম ওরা সব ধরনের ভণ্ডামি, কুৎসিত কর্মকাণ্ড ইত্যাদি করবে। এটা মানে চিরন্তন সত্য আর কি। আমরা জানতাম ওরা সব ধরনের ভণ্ডামি, কুৎসিত কর্মকাণ্ড ইত্যাদি করবেই। তারা এগুলো থেকে কখনোই দূরে থাকতে পারবে না, কিন্তু এরই মধ্যে আমরা আমাদের অবস্থা দৃঢ়তর করতে পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমরা ওদের ছাঁটাই করে দিতে পারবো। ফারুক রশিদকে পূর্ব থেকে পরিষ্কার ভাষায় বলেছিল, মুজিব হত্যার পর যদি কোনো আশাব্যঞ্জক ফল পাওয়া না যায়, তাহলে আমরা কাউকেই সহ্য করব না। বড় বড় গুলি আড়ালেও দুই মেজরের পক্ষে শেখ মুজিবের বিকল্প খুঁজে বের করা সহজ ছিল না। রাষ্ট্রনায়কত্ব আর সততার কথা তো রইলই, তাছাড়া শেখ মুজিব যা দিতে পারেননি তা দিতে পারবে এমন লোক রশিদের নজরে পড়ছিল না। তবুও এর মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদকে সে বাছাই করেছিল। রশিদের এই পছন্দের পেছনে কারণটি ছিল এই যে তাকে নিতান্ত একটা পুতুলের মতো যথেচ্ছা ব্যবহার করা যাবে এবং সুবিধা মতো যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়াও সহজ হবে। দেখতে দেখতে চলে এলো 1975-এর বসন্তকাল। বাংলাদেশের সবুজের সমারোহ আর বিচিত্র ফুলের বাহার নিয়ে আসে বসন্তকাল। দুঃখজনক ভাবে ওই বসন্তই যেন বেদনার বসন্তে পরিণত হলো। ফারুক আর রশিদের ষড়যন্ত্র অভ্যুত্থানে রূপ নিল গুপ্ত হত্যায়। দেশকে বাঁচানোর নামে এ যেন এক বর্বর হত্যাকাণ্ডে পরিচালিত হলো। ওরা কি করেছিল তা অনুধাবন করার জ্ঞান কিংবা পরিপক্কতা কোনোটাই তাদের ছিল না। দুই মেজর মিলে সেনাবাহিনীর গর্বিত নামকে মলিন কর্দমাক্ত করে দিল এবং দেশের শিরা উপশিরায় এমন এক কালো বাহিনী প্রবিষ্ট করে দিল, যা সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ মুজিবের চাইতেও অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হলো। কিন্তু তারা তাদের জঘন্য উদ্দেশ্য নিয়ে এত বেশি নিবিষ্ট চিত্তে কাজ করছিল যে তার ভয়ানক পরিণতির প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধিত হবার কোনো অবকাশ ছিল না। সবকিছুই ঠিক পরিকল্পনা মতো চলছিল। এমনই সময় রশিদ অপ্রত্যাশিত ভাবে একটা আঘাত পেল। ফারুকের বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার পথে রশিদের বাসায় ঢুকলো। রশিদকে সে জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুঞ্জন সে শুনে এসেছে, দেশে নাকি খুব শীঘ্রই
সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে যার নেতৃত্বে রয়েছে মেজর রশিদ, তার বুঝতে বাকি রইল না তরুণ অফিসারদের সঙ্গে অলক্ষ্যে আলাপের ফাঁকেই এরকম তথ্য ফাঁস হয়ে পড়েছে। আর এই গুজব যদি সত্যি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে থাকে, তাহলে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ইতিমধ্যে শেখ মুজিবের সমর্থকদের মাধ্যমে ইতিমধ্যে এটা শেখ মুজিবের কানে পৌঁছে গেছে। শেখ মুজিব গোয়েন্দা বিভাগ সবই খুঁটিয়ে বের করে ছাড়বে। রশিদকে ঢাকা ব্রিগেড কমান্ডারের অফিসে ডেকে পাঠানো হলে সে আরো বেশি ভয় পেয়ে যায়। ডেকে পাঠিয়েছিল কর্নেল সাফাত জামিল। ঢাকার ব্রিগেড কমান্ডার সাফাত জামিলের সঙ্গে মাত্র কয়েকদিন আগেই সে রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলোচনা করেছিল। কর্নেল জামিল তাকে জানালো তার নাম জড়িয়ে ঢাকায় একটি সম্ভাব্য অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে তার উপর একটা ব্যবস্থা গ্রহণের কথা কর্নেলকে জানায়। অবস্থা দৃষ্টে রশিদ দারুণভাবে বেপরোয়া হয়ে ওঠে। স্মৃতি চারণ করে রশিদ বলল, আমি সাফাত জামিলকে বললাম, আহ যদি আমার উপরে কোনো কিছু চাপানো হয় তাহলে আমি ছাড়ছি না। আমি আপনাকে আমাদের দলনেতা বলে জড়িয়ে দেব। আমি বলবো যে আমি যা কিছুই করেছি সবই আপনার নির্দেশ অনুযায়ী করেছি। আমার কাছে প্রমাণও রয়েছে। আমি আমি বলবো কিভাবে আপনি আমাকে ঢাকার 2য় ফিল্ড আর্টিলারিতে বদলি করে পুনঃস্থাপনের ব্যবস্থা করেছেন। কারণ আমার তো যশোরের গানের স্কুলে বদলি হয়ে নিশ্চিত হয়েছিল। আপনার কাজের সুবিধার জন্যই আপনি আমাকে যশোরে বদলি বাতিল করে ঢাকায় থাকার ব্যবস্থা করেছিলেন। রশিদ কি বোঝাতে চাচ্ছিল কর্নেল সাহেব জামিল, তা বুঝতে মুহূর্তে দেরি করলো না। সুতরাং কর্নেল জামিলের রশিদ রশিদের সঙ্গে এ নিয়ে আর বাড়াবাড়িতে গেল না, কিন্তু রশিদ যেন বিপদ সংকেত খুব কাছাকাছি দেখতে পাচ্ছিল। এতে করে রশিদও ফারুকের মতো মুজিব হত্যার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে আমাকে বলেছিল, আমাদের পিছিয়ে আসার কোনো পথ খোলা ছিল না। হয় তার সমাধি রচিত হবে, না হয় আমাদের, হয় তাদের সমাধি রচিত হবে, তার সমাধি রচিত হবে, নয় আমাদের সমাধি রচিত হবে। এর কোনো বিকল্প পথ নেই। তার কিছুদিনের পর জুলাই মাস শেষ হতে না হতেই রশিদ খন্দকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ প্রার্থী হলো। মোস্তাক তখন মুজিব ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রী এবং চেয়ারম্যান শেখ মুজিবের বাকশালের 3 নম্বর সদস্য। 3 নম্বর ছাগলের বাচ্চার মতো আর কি, এই 3 নম্বর সদস্য। এছাড়া খন্দকার মুস্তাক আহমেদ এর আরেকটা পরিচয় ছিল, তিনি হচ্ছেন দাউদকান্দির নামজাদা পীর সাহেব আলহাজ হযরত খন্দকার কবিরউদ্দিন আহমেদের পুত্র এবং আওয়ামী লীগের ভেতর সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তিত্ব। তার ঢাকার হাইকোর্ট ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে তার যথেষ্ট সুখ্যাতিও ছিল। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময় মুস্তাক আহমেদ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর প্রবাস সরকারের তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। 1971 সালের শরৎকালে ডক্টর হেনরি কিসিঞ্জার আওয়ামী লীগে ভাঙন ধরানোর চাল খেলে পাকিস্তানের ভাঙন রোধ করতে চেষ্টা চালিয়েছিল। সেই ষড়যন্ত্রের সঙ্গে মোস্তাক জড়িত ছিল বলে কলকাতা থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র দপ্তরের গদি আর তিনি ফেরত পেলেন না। খন্দকার মোস্তাককে দেওয়া হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রণালয়ের ভার। 1975 সালে শেখ মুজিব শাসিত সরকারের প্রবর্তন করলে মোস্তাক আহমেদ পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে রশিদের সাক্ষাৎকারের সময় নির্ধারিত হলো 2রা আগস্ট সন্ধ্যে 7টায়। সবার দৃষ্টি এড়ানোর জন্য সামরিক পোশাকে রশিদ খন্দকার মুস্তাক আহমেদের পুরনো ঢাকাস্থ আগা মসি লেনের বাড়িতে গিয়েও হাজির হয়। পরে যাতে কেউ জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে বিপদে পড়তে না হয় সেজন্য রশিদ স্কুটার কেনার জন্য পারমিটের একটি দরখাস্ত সঙ্গে নিয়ে যায়। একজন রাজনীতিকের বাড়িতে একজন সৈনিকের উপস্থিতি নিয়ে কথা উঠলে ওই দরখাস্তটা দেখিয়ে সন্দেহ দূর করার জন্যই সে তা করেছিল। মুস্তাক তার দোতলার একটি ঘরে স্বাগত জানালেন। কিছুক্ষণ ধরে টুকিটাকি বিষয়ে আলাপ আলোচনা করার পর রশিদ বর্তমানে রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ শুরু করে। তার সেদিন প্রায় 2 ঘন্টা ধরে আলাপ করছিল তারা। রশিদের ভাষায় আমরা কিছুক্ষণ রাজনৈতিক সমস্যা নিয়ে কথাবার্তা বলি, পরোক্ষভাবে দেখছিলাম তিনি কি রকম বোধ করেন। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আওয়ামী লীগের প্রবীণতম সদস্য এবং শেখ মুজিবের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোকজন হিসেবে শেখ মুজিবের নেতৃত্বে দেশ কোনোদিন উন্নতি প্রত্যাশা করতে পারে বলে তিনি মনে করেন কিনা।
অর্থাৎ শেখ মুজিবের নেতৃত্বে দেশের উন্নতি করা সম্ভব কিনা সেটা তিনি খন্দকার মোস্তফাকে জিজ্ঞেস করলেন। তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছিলেন, না, জাতি তার নেতৃত্বে কোনো উন্নতি প্রত্যাশা করতে পারেন না। তারপর আমি তাকে বলেছিলাম, এটাই যদি সত্যি হবে তাহলে আপনারা তাকে ছেড়ে যাচ্ছেন না কেন? তিনি উত্তরে বলেছিলেন, এটা আসলে অতটা সহজ নয়। তারা এতই কাপুরুষ ছিল যে তাদের সব অপকর্মই তারা মেনে নিয়েছিল। রশিদ আরো বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, দেশের এই পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কি তা ঠিক হবে? তিনি বলেছিলেন, দেশের স্বার্থে সম্ভবত এটি একটি ভালো কাজ হবে, কিন্তু কাজটা খুবই কঠিন, খুবই কঠিন। এটা আসলে মুস্তাকের হুবহু মুখের কথা ছিল কিনা সঠিক করে বললাম, এটাই আসলে মুস্তাকের হুবহু মুখের কথা ছিল কিনা সঠিক করে বলতে বললাম। সে উত্তর দিল, হ্যাঁ, তিনি তিনি বলেছিলেন এটি অত্যন্ত কঠিন কাজ, তবে কেউ যদি তা করতে পারে তাহলে সম্ভবত সেটি হবে একটা মহৎ কর্ম। এটা মুস্তাকের একটা উদ্ধৃতি মানে। রশিদকে আমি তখন প্রশ্ন করলাম, তাহলে তিনি রাজি হয়েছিলেন? রশিদের উত্তর, হ্যাঁ, হ্যাঁ, তিনি রাজি হয়েছিলেন। এমনকি মুস্তাক আমাকে জিজ্ঞেস করেছিলেন, যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবর্তে কে আসবে, বিকল্প থাকা উচিত। রশিদ মুস্তাকের নিকট ব্যাখ্যা করেছিলেন, যদি কেউ শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার চিন্তা করে থাকে তাহলে তারা নিশ্চয়ই মুজিবের বিকল্পও ঠিক করে রেখেছে, বিশেষ করে এমন একজন যে রাজনৈতিক দিক থেকে অন্তত তার সমকক্ষ হবে। খন্দকার মুস্তাক আহমেদের রশিদের আভাস ইঙ্গিতে বুঝতে পেরেছিল কিনা জিজ্ঞেস করলে সে বলল, আমি যখন, মানে খন্দকার মুস্তাককে যে রাষ্ট্রপ্রধান বানানো হবে এটা বুঝতে, এটা কিন্তু তাকে বলা হয়নি, তিনি আভাস ইঙ্গিতে বুঝতে পেরেছিল কিনা জিজ্ঞেস করলে সে বলল, আমি যখন তার সঙ্গে এ নিয়ে আলাপ করতে গেছি তখন অবশ্যই তিনি আমাদের সব ইঙ্গিতের কথা আমি বোঝাতে চাচ্ছিলাম তা তিনি হৃদয়ঙ্গম করেছিলেন, না বোঝার কোনো কারণই ছিল না। খন্দকার মুস্তাকও খুব ভালো মতোই বুঝতে পেরেছিল। খন্দকার মুস্তাক আহমেদের মাঝে শেখ মুজিবের বিকল্প খুঁজে পেয়ে রশিদ মনে মনে সান্ত্বনা পেল। রশিদ ফারুককে এ খবরটি দিল। ফারুক বলল, আমার ধারণায় তুমি ঠিক আছো, এটা পুরোপুরি তোমার ব্যাপার। ফারুক এই ভেবে খুশি হয়েছিল যে শেষ পর্যন্ত তার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমি পৃথক পৃথক ভাবে ফারুক এবং রশিদের অনেকগুলো সাক্ষাৎকার টেপে রেকর্ড করেছি। ওইসব সাক্ষাৎকারে তারা শপথ করে বলেছে যে শেখ মুজিবের হত্যার পূর্বে এভাবে খন্দকার মুস্তাককে অবগত করানো হয় এবং তিনি মৌন সম্মতি জ্ঞাপন করেন। খন্দকার মুস্তাককে যখন আমি জিজ্ঞেস করি তখন তিনি অস্বীকার করেন। আমি কিন্তু এই দুই মেজরকে অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি। অর্থাৎ লেখক যখন জিজ্ঞেস করেছিল খন্দকার মুস্তাককে তখন অস্বীকার করেছিল। তারা পরিষ্কার বলেছে মোস্তাককে তারা আগস্টের 2 তারিখ মুজিব হত্যার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল। ঘটনাটি মুজিব হত্যার মাত্র 13 দিন আগে। এর ফলে খন্দকার মোস্তাক তার সহযোগী তাহির উদ্দিন ঠাকুর প্রমুখ সহকর্মীর সঙ্গে বিস্তারিত আলোচনায় সময় পান। শেখ মুজিবকে হত্যার পর কে কোন পদে আসীন হবে সে নিয়েও তারা মতামত ব্যক্ত করেন। তারপর তার দলেরই কোনো একজন এই গোপন পরিকল্পনার কিছু তথ্য আমেরিকান দূতাবাসের একজন যোগাযোগ রক্ষাকারীর কাছে ফাঁস করে দেয়। 15ই আগস্ট বিস্ময়ের সঙ্গে আরো লক্ষ্য করে যে যখন তার লোকেরা মুজিবের বাড়ি ও শের নিয়াবাতের বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছিল তখন আমেরিকা দূতাবাসের কয়েকটি গাড়ি শহরের চতুর্দিকে ছুটাছুটি করছিল। রশিদ খন্দকার মুস্তাককে নিয়ে রেডিও স্টেশনে পৌঁছার অনেক আগেই তাহিরউদ্দিন ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিল। মুস্তাককে বেতারের ভাষণটি তাহিরউদ্দিন ঠাকুরেরই লেখা। তাহিরউদ্দিন ঠাকুর, ওরে বাপরে বাপ, ঠাকুর, নাম তাহিরউদ্দিন আমার ঠাকুর কেন? আচ্ছা, মোস্তাকের বেতার ভাষণটি তাহিরউদ্দিন ঠাকুরের লেখা। ভাষণটি যেভাবে লেখা হয়েছিল তাতে পরিষ্কার বোঝা যায় এটা বেশ সময় ধরে যথেষ্ট চিন্তা ভাবনা করে লেখা। শেখ মুজিব হত্যার পর তাহিরউদ্দিন ঠাকুর পশ্চিমা এবং এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিল, মুজিব হত্যার পরিকল্পনাটি তার বাড়িতে মাত্র 2 রাত আগেই চূড়ান্ত করা হয়েছিল। ফারুক আর রশিদ কিন্তু শপথ করে বলেছে যে তারা ওই ধরনের কোনো বৈঠকে উপস্থিত ছিল না, এমনকি মুজিব হত্যার আগে তাহিরউদ্দিন ঠাকুরের সঙ্গে তার কোন রকম যোগাযোগই করেনি। তারা তাহিরউদ্দিন ঠাকুরকে এ ব্যাপারে চ্যালেঞ্জ করতেও প্রস্তুত বলে সে সময় জানিয়েছিল। সুতরাং ঠাকুর যদি সত্য কথাও বলে থাকেন
তাহলে 13ই আগস্ট তার বাড়িতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল একান্তই মুস্তাক আহমদের অনুসারীদের একটি ঘরোয়া বৈঠক। হয়তো এটি আয়োজন করাই হয়েছিল দুই মেজর হত্যাকাণ্ড পরিচালনার ব্যাপারে তাদের সমর্থন চূড়ান্ত করার জন্যই। শেখ মুজিবকে হত্যাকাণ্ড বিষয়টি আগে থেকেই খন্দকার মুস্তাক জানতেন বলেই এই ঘটনাবলী সাক্ষ্য দিচ্ছে। অবশ্য এতে করে এমন কিছু প্রমাণিত হচ্ছে না যে খন্দকার মুস্তাক ও তার অনুগামীরা আলাদাভাবে শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। যদিও আরো অনেকেই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছিল। এদের মধ্যে মাওবাদী বামপন্থী দল সর্বহারা পার্টি পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল উল্লেখযোগ্য। কিন্তু দুই মেজরের কাণ্ডকীর্তি অন্যান্য সকল জল্পনা কল্পনাকে ছাড়িয়ে গেল। গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানায়, 1975 সালের আগস্টের প্রারম্ভে বিভাগ বিভাগ শেখ মুজিবকে উৎখাতের কমপক্ষে 5টি সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্ত চালাচ্ছিল। সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে চরম অসন্তোষ ছিল ওই হিসাবে। অতিরিক্ত একজন সংশ্লিষ্ট রাজনীতিবিদ সে সময় তার স্ত্রীর শাড়ি কেনার অজুহাতে কলকাতায় যান, কিন্তু তিনি দমদম বিমানবন্দরে বাইরে যাননি। ওই সময় তিনি একজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসেন। আরেকটি রিপোর্ট দেন শেখ মুনির। তিনি জানান, খ্যাতনামা রাজনীতিবিদ একটি ঘরোয়া নৌসেনায় কিছু অবাঞ্ছিত ব্যক্তি এবং জেনারেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার কমপক্ষে 3 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারকে আপ্যায়ন করে। বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থের রচয়িতা লরেন্স লিফশুলস 1979 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা চমৎকার প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটিতে লেখা হয়েছিল, শেখ মুজিবের গুপ্ত হত্যার আড়ালে লুকায়িত নেপথ্য কাহিনী। তার ভাষায়, বাঙালি ও বিদেশি কূটনীতিকদের একটি ওয়াকিবহাল মহল দাবি করে যে মুস্তাক এবং তার রাজনৈতিক সঙ্গীরা 1 বছরেরও বেশি সময় ধরে মুজিব হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়াকিফ হাল বাংলাদেশীয় সূত্র এ ব্যাপারে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই মুজিব হত্যার চক্রান্ত সম্বন্ধে অবগত ছিল। মুজিব মৃত্যুর কম করে হলেও 6 মাস আগে থেকেই ষড়যন্ত্র জড়িত ব্যক্তিবর্গের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আলোচনা বৈঠক চালিয়ে যাচ্ছিল। মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ উম, কূটনীতিকের মতে, শেখ মুজিবুর উৎখাতের ব্যাপারে আগ্রহী ব্যক্তিবর্গ বাংলাদেশি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। 1974 সালের নভেম্বর থেকে শুরু করে 1975 সালের জানুয়ারি মাস পর্যন্ত উল সংশ্লিষ্ট লোকদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের বহু বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশে আসলে অভ্যুত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায়। মার্কিন এতে মার্কিন সরকারের প্রতিক্রিয়া কি হবে তা অনুধাবন করা। দুর্ভাগ্যক্রমে লিফ শুলস ওইসব বাংলাদেশি যারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগ সাজস রক্ষা করছিল তাদের পরিচয় দেননি বা দিতে পারেননি। প্রতিবেদন থেকে অনুমেয় ওই সকল লোক বেসামরিক ব্যক্তি ছিল। দুই মেজর ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। তার মানে আরো অন্য একটা ষড়যন্ত্র ছিল আর কি। ফারুক আর রশিদ আমার সঙ্গে শপথ করে বলেছে যে তারা দেশি বা বিদেশি মিশনের সঙ্গে কোনরূপ যোগাযোগ স্থাপন করেনি। কিন্তু লিভ শুলস বলেন যে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা 1975 সালের জানুয়ারি মাসে জানিয়েছিল যে তার দূতাবাস থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এ ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িয়ে পড়বে না। লিভ শুলস তার প্রতিবেদনে বলেন, যদি মার্কিন দূতাবাস উচ্চ পর্যায়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তারা কোনোভাবেই মুজিব বিরোধীদের সঙ্গে কোন রকম যোগাযোগ রক্ষা করবে না। কিন্তু পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিতর্কের সূচনা হয়। দূতাবাসে যারা আগের বৈঠকগুলো সম্বন্ধে জ্ঞাত ছিল, তারা 1975 সালের গোড়ার দিকে ঘটনাবলী ছাড়া আর কিছুই তাদের ব্যক্তিগত ছিল বলে না বলে জানা ছিল না, এটা জানা আর কি। অন্যান্যরা অভিযোগ করে তারা নিষ্কলুষ থাকতে চায়। এমন কূটনীতিবিদ পর্যায়ে যোগাযোগ ছিন্ন হলেও পরে মার্কিন দূতাবাসের সিআইএ প্রধান ফিলিপ চেরি এবং অন্যান্য এজেন্টদের সঙ্গে চক্রান্তকারীদের যোগাযোগ সঠিকভাবেই কাজ করছিল। সাক্ষাৎকারে অবশ্য চেরি তার বিরুদ্ধে আনীত অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করে। বাংলাদেশিরা নিজেরাই তা করছিল। চেরি বলে, এটা ধারণা করা বোকামি যে কোনো বিদেশি সরকার জড়িত থাকলে কেবল একটা অভ্যুত্থান ঘটাতে পারে। প্রায় সকল অভ্যুত্থানের পিছনে নিজের লোকদের সক্রিয়তা কাজ করে থাকে। মুস্তাকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাজশ বা আতাত সম্বন্ধে জিজ্ঞেস করা হলে চেরি বলেন,
কিছু রাজনীতিবিদ এমনিতেই খুব বেশি 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 বিদেশি দূতাবাসে যাওয়া আসা করে, সম্ভবত সেখানে তাদের যোগাযোগের ব্যাপার থাকতেও পারে। তাই বলে কোনো অভ্যুত্থানের ব্যাপারে কোনো দূতাবাস জড়িত হবে এমন মনে করা ঠিক নয়। লিভ শুলজ বলেন 1975 এপ্রিলে মুস্তাক আহমেদ ও তার রাজনৈতিক সঙ্গীরা গোপনে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীতে তাদের পরিকল্পনার সঙ্গে জড়িত করা। সামরিক বাহিনীর কিছু সিনিয়র অফিসার দিয়ে তারা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল। তিনি আরো বলেন, ঘটনাটি সম্পর্কে সম্যক অবগত বাংলাদেশের সামরিক বাহিনীর সূত্র থেকে বলা হয়, অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমানের নিকট নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনার আগ্রহ প্রকাশ করলেও তিনি হস্তক্ষেপ সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে অনীহা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ঘটনা সম্পর্কে সম্যক অবগত বাংলাদেশ সামরিক বাহিনীর সূত্র থেকে বলা হয়, অভ্যুত্থান ঘটনার ব্যাপারে সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমান এর নিকট প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাবিত অভ্যুত্থান আগ্রহ প্রকাশ করেন, কিন্তু সামরিক পদক্ষেপ অভ্যুত্থান নিয়ে রাজি ছিলেন, কিন্তু সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে তিনি অনীহা প্রকাশ করেন। অর্থাৎ তিনি অভ্যুত্থান চেয়েছিলেন কিন্তু সামরিক পদক্ষেপ চাননি, হত্যাকাণ্ড চাননি। উপসংহারে লিফশোজ বলেন, খন্দকার মুস্তাক গ্রুপ অভ্যুত্থানের জন্য বিশ্বাসযোগ্য সিনিয়র আর্মি অফিসার না পাওয়ার জুনিয়র অফিসারদের পরিকল্পিতভাবে চক্রান্তে এগিয়ে নিয়ে যায়। রশিদ স্বাভাবিকভাবে খুব ধীরগতিতে কাজ করে, কিন্তু যখন সে আসছে শুক্রবারই অভ্যুত্থান ঘটানোর চূড়ান্ত ব্যবস্থা ফারুক সম্পন্ন করেছে বলে জানতে পারে, তখন সে তার দিকের সকল কাজ শেষ করার জন্য সচেষ্ট হয়ে ওঠে। 1975 সালের 13ই আগস্ট বেলা 2টা 30 মিনিট আগামসি ল্যানস্থ খন্দকার মুস্তাকের বাড়িতে রশিদ আবারও উপস্থিত হলো। এ সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়নি। ও ওই দিন তাদের মধ্যে মাত্র 10 মিনিট আলাপ হয়। রশিদের মতে ওই সপ্তাহের বা পরবর্তী কিছুদিনের মধ্যেই খন্দকার মুস্তাক আহমেদ বাইরে যাবার পরিকল্পনা পরিকল্পনা ছিল কিনা তা জানার জন্যই ওই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য ছিল। রশিদের কথা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাবার কোনো পরিকল্পনা আছে কিনা। তিনি বলেছিলেন তিনি কোথাও যাবেন না, তিনি ঢাকাতেই থাকবেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি এর কারণ জিজ্ঞেস করেছিলেন? রশিদ হেসে বলল, না, তিনি অত্যন্ত চালাক লোক, তিনি নিশ্চিত বুঝে ফেলেছিলেন। মুস্তাক রাজি। খন্দকার মুস্তাককে পাওয়া যাবে বলে আশান্বিত হয়ে রশিদ তাদের চক্রান্তে সাহায্যকারী অফিসারদের খুঁজে বের খুঁজে বের করেন। ইতিমধ্যে খোঁজ করতে বের হয় আর কি। ইতিমধ্যে রশিদ বুঝে নিয়েছিল কর্মরত অফিসারদের নিয়ে কোনো ভরসা নেই, কাজেই অত্যন্ত সুচতুর ভাবে রশিদ এমন কিছু অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে খুঁজতে লাগলো শেখ মুজিবের প্রতি তাদের আক্রোশ বিদ্যমান। ওই ধরনের লোককে চক্রান্তের জন্য যথেষ্ট উপকার আসবে বলে তিনি মনে করলেন। ওই মুহূর্তে প্রাক্তন মেজর শরফুল হক ডালিমের নাম তার মনে পড়লো। গাজী গোলাম মোস্তফার সঙ্গে এক অপ্রীতিকর ঘটনার জের হিসেবে মেজর ডালিমকে অবসর গ্রহণে বাধ্য করা হয়। ঘটনাটি ছিল 18 মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে। ডালিম ও রশিদের মতো আর্টিলারি অফিসার ছিল, সুতরাং রশিদ খুব ভালোভাবে চিনতো। সে ডালিমকে তার সঙ্গে গল্পের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করলো। সকাল 10টায় ডালিম রশিদের ক্যান্টনমেন্টের বাসায় এসে পৌঁছায়। ওই দিনটা ছিল আগস্টের 13 তারিখ। রশিদ অল্প কথায় ডালিমকে তার চক্রান্তের কথা জানায়। সে অবশ্য তাকে সময়, তারিখ এবং রণকৌশলের পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানালো না। রশিদ কেবল জানাতে চাইলো তাদের সঙ্গে যোগ দিতে আর কোনো আপত্তি আছে কিনা। ডালিম রশিদের প্রস্তাবে সম্মত হলো, কিন্তু একই সঙ্গে সে তার বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে চাইলো। ডালিমের এই বন্ধুটি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওসমানের এডিসি প্রাক্তন মেজর নূর। সে 1974-এ ডালিম এবং অন্যান্য কয়েকজন অফিসারের সঙ্গে অবসরপ্রাপ্ত হয়েছিল। ওই দিবাগত রাত একটার সময় ডালিম নূরকে নিয়ে রশিদের বাসায় আসে। তাদের মধ্যে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। রশিদ তাদেরকে জানায়, শেখ মুজিবের স্থলে আপাতত খন্দকার মুস্তাককে বসানোর ব্যবস্থা করলে পরিকল্পনার সাফল্যের দিক থেকে সুবিধা হবে। নূর তাদের সঙ্গে থাকতে রাজি হয়ে গেল। তবে নূর বিশ্বাস করতে পারছিল না খন্দকার মুস্তাক মুজিব হত্যার ষড়যন্ত্রে আসলেই জড়িত থাকতে ইচ্ছুক।
তার ভিতরে বিশ্বাস জন্মানোর জন্য রশিদ প্রস্তাব করে যে তারা 14ই আগস্ট ওই রাত প্রভাত হলেই বিকেল 5টার সময় আণবিক শক্তি গবেষণা কেন্দ্রের বাইরে মিলিত হবে। সেখান থেকে রশিদ তাকে নিয়ে খন্দকার মুস্তাক আহমেদের বাড়িতে যাবেন। বিকেল বেলায় প্রস্তাবিত স্থানে এসে বিস্ময়ের সঙ্গে রশিদ দেখতে পায় নূরের সঙ্গে একজন উম, একজন অফিসার রয়েছে, যার সঙ্গে এর আগে কোনোদিন যোগাযোগ হয়নি। সে হলো প্রাক্তন মেজর শাহরিয়ার। রশিদ ওই সঙ্গীকে নিয়ে প্রথমে ইতস্তত করলেও পরে স্থির করলো যে এ পর্যায়ে তার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সুতরাং নূর রশিদকে শাহরিয়ারের উপর বিশ্বাস করা যায় বলে নিশ্চয়তা দিলে তারা তিনজনে মিলে খন্দকার মুস্তাকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। মন্ত্রীর সঙ্গে দেখা করার পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও খন্দকার মুস্তাক তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। এরপরই মুস্তাক উপস্থিত অন্যান্যদের সঙ্গেও পরিচিত হন। রশিদ বর্ণনা করেন যে তারা কেবল তাদের সাদর সম্ভাষণ জানাতেই এখানে এসেছে। তারপর সামান্য কিছুক্ষণ আলাপচারিতা আর রসিকতা শেষে তারা বেরিয়ে চলে আসে। এতে করে নূর আর শাহরিয়ার পরিষ্কার বুঝে নেয় খন্দকার মুস্তাকের সঙ্গে রশিদ অনেক দূর এগিয়ে গেছে। রশিদ জানায় তারা আমাকে বলেছিল যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। ফারুকের ইউনিট নৈশ মহড়ার জন্য ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে নিউ এয়ারপোর্টে প্রস্তুত থাকে আর কি। ফারুক রশিদ নৈশ মহড়া ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে নিউ এয়ারপোর্টে প্রস্তুত থাকতে রশিদ, ডালিম, নূর আর শাহরিয়ারকে ওই জায়গায় মিলিত হতে বলে দেয়। তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আসল কথাটি সে বলে দেয় যে ওখানে গিয়েই পুরোপুরি সামরিক প্রস্তুতি দেখতে পাবে এবং সেখানে কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অধিকতর ব্যাপক আলোচনা করা যাবে। এমনকি ওই শেষ পর্যায়ে এসেও রশিদ তার সহযোগী ষড়যন্ত্রকারীদের কাছ থেকে পুরো সত্যটি প্রকাশে বিশ্বাস করতে পারেনি। সে নিজে মাত্র 48 ঘন্টা আগে ফারুকের কাছ থেকে জানতে পেরেছিল শেখ মুজিবকে পরদিন সকালেই চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আহ, এই যে ছবি শেখ মুজিবুর রহমান। এই পর্যন্তই অধ্যায় 6। এরপরে পরবর্তী অধ্যায়, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, শেখ মুজিবুর রহমান। এর পরবর্তী অধ্যায় 7 শেখ মুজিবের হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হলো আমরা ষষ্ঠ অধ্যায়ে পরিকল্পনা সম্পর্কে জানতে পারলাম। সপ্তম অধ্যায়ের নামই হচ্ছে শেখ মুজিবের হত্যাকাণ্ড। তার সময় ফুরিয়ে এসেছে, কাজটা অত্যন্ত গোপনে সমাধান করতে হবে আন্দা হাফিজ। তো সবাই ভালো থাকেন। আমি নিজেও পড়ছি, সাথে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও কিছুটা জানতে পারেন অডিও বুকের মাধ্যমে। আর মূল মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের নিজের পড়াশোনা করা আর কি। 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল। টোটাল 13টা অধ্যায়, তো আর মাত্র 6টা অধ্যায় আছে। আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।